আপনারা অনেকে আনন্দবাজার নীলোৎপল বিশ্বাসের লেখা ফিচার পড়েছেন। অভয়ার মা নিজের মেয়ের নাম ডক্টর অমুক লেখার নেমপ্লেটে সর্বক্ষণ বাতি জ্বালিয়ে রাখেন, নেভাতে দেন না। সামনেটা ভোরবেলা ঝাঁট দিতে গিয়ে কাঁদেন, তাদের মিষ্টি মেয়ের মিষ্টি নামখানা আঁকড়েই বাঁচতে চান যেন। কিন্তু বিচারাধীন বিষয়, নিয়ম নেই ইত্যাদি নিষেধাজ্ঞায় নিজের কন্যার নামটাও মুখে আনতে পারছেন না, অন্তত জনসমক্ষে প্রকাশ্যে। এখন আইনে বাধা আছে ঠিকই, কিন্তু সেটা কতখানি? সত্যি কি নামটা একেবারেই বলা যাবে না যদি অভয়ার মা বাবা নিজেদের অভিমত লিখিত জানান? ভেবেছিলাম এই নিয়ে কিছু বলবো না, অনেক বিশেষজ্ঞ আছেন, অনেক আইনজীবীরা নিয়মিত মত দিচ্ছেন, আমি বলার কে? সামান্য অখ্যাত লেখিকার বেশি তো না। কিন্তু অভয়ার স্মৃতিতে একটি মূর্তি উন্মোচনের পর মনে হলো শুধু লিখলে হবে না, কিছু বলাও দরকার। নমস্কার, আমি শ্রীপর্ণা। আবার এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল শ্রীজোনে। সচরাচর আমার প্রতিবেদনগুলোর কোনো শিরোনাম থাকে না, কিন্তু আজ আছে। নাম গুম জায়গা, চেহারা ইয়ে বদল জায়গা। গত 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অভয়াকাণ্ডের শুনানি নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। আপামরের মনের আকুতি কিছুটা হলেও পূরণ করে রাজ্য সরকারকে কিঞ্চিৎ বাচিক রগড়ানি দিয়েছিল সর্বোচ্চ আদালত। এবার কিন্তু সেই তুলনায় সোশ্যাল মিডিয়া আলোচনা কম। লাইভ স্ট্রিমিং চলাকালে বা ঠিক তার পরেই কোনো কোনো চ্যানেল ও বিশেষজ্ঞ কোর্টের বক্তব্যে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা খুঁজে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও আমার উপলব্ধি ছিল একেবারে বিপরীত। পরে দেখলাম আমি একা নই, আরও অনেকেই হতাশ পুরো ব্যাপারটা নিয়ে। আমরা দেখলাম যে মামলাটি বা যে শুনানিটি 17 সেপ্টেম্বর ছিল সবার প্রথম 1 নম্বরে, সেটা 30 সেপ্টেম্বর গিয়ে দাঁড়ালো 42-এ তার ক্রমিক সংখ্যা, এবং সেটা দ্বিতীয়ার্ধে। আমি শুনানির বিষয়তে যাব না, শুধু দুটি আইনি সংস্থান নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ বা প্রশ্ন করতে চাই। আমি কিন্তু লেম্যান বা লে ওম্যান, আমি আইনজীবী নই। শুধু নিজের সাধারণ বিচার বুদ্ধি বা দিয়ে এখন তো যেহেতু ওপেন সোর্স, সবাই সব কিছু পড়তে পারে, জানতে পারে, সেইটুকু পড়ার পরিপ্রেক্ষিতে আমি কতগুলো প্রশ্ন করতে চাই। আমি কি যা ভাবছি বা যা বলছি ভুল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাই অনুপম ভাস্কর্যটি সম্পর্কে দুটি কথা বলতে, নিজের অভিব্যক্তি জানাতে, যার সঙ্গে আইনি বিষয় দুটির মধ্যে একটি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখলাম দুপুর 2টোয় যে শুনানি হওয়ার কথা ছিল তা আরম্ভ হতে হতে বিকেল 4টে বাজলো, কিন্তু শুনানি হলো মাত্র 1 ঘন্টা। অথচ সেদিন আদালত কক্ষে ছিল মোট 33টি বিষয়, 42টি পক্ষ বা পার্টি আর 210 জন উকিল। ভাবুন একবার। আর শুনানি হলো মাত্র 1 ঘন্টা। তার মধ্যে প্রায় 20 মিনিট চলে গেল নির্যাতিতার ছবি ও তার নাম ব্যবহার নিয়ে আপত্তিতে। ডাক্তার ও নির্যাতিতা দুই পক্ষের আইনজীবীরাই প্রবল আপত্তি তোলেন, বিচারকও প্রবল গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। করুণা নন্দী জানান, অভয়ার ছবি ব্যবহার করে হিন্দি গানের রিলও তৈরি হচ্ছে। অভয়ার মা বাবার উকিল বৃন্দা গ্রোভার পরিবারের লেখা চিঠি জমা করে সোশ্যাল মিডিয়ায় কন্যার ছবি ব্যবহার নিয়ে পরিবারের আপত্তির কথা জানালেন। বলেন ফিল্মও তৈরি হচ্ছে, যা পরিবারকে ভীষণ অস্বস্তিতে ফেলছে। মহামান্য প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অত্যন্ত গুরুত্ব সহকারে বলেন, ফিল্ম বন্ধ করতে হলে পৃথক আবেদন করতে হবে, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ছবি অবিলম্বে সরাতে হবে। তিনি রীতিমতো বিরক্তি প্রকাশ করে বলেন, কোর্টের বারণ সত্ত্বেও কেন এটা হবে? পুনরায় কড়া নিষেধাজ্ঞা দিলেন। ইন্দিরা জয়সিং দাবি করেন সামাজিক মাধ্যমে নজরদারির জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক। নোডাল অফিসারের দাবিতেই শিলমোহর দিলেন বিচারপতি। বলে নোডাল অফিসার সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি বা নাম ব্যবহৃত হতে দেখলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন, সুপ্রিম কোর্টেও জানাতে পারেন। রাজ্য সরকারই ব্যবস্থা নিতে পারে স্বতঃপ্রণোদিত হয়ে, কাউকে জানানোরও দরকার নেই। বোঝা গেল এটি অত্যন্ত গুরুতর অপরাধ, যা পরিবারকে আহত করছে, অস্বস্তিতে ফেলছে। বাস্তবিকই ধর্ষিতা, অত্যাচারিতা, মৃতা মেয়েকে বাণিজ্যিক পণ্যে পরিণত হতে দেখলে মা বাবার খারাপই লাগার কথা, কিন্তু তার নামটা এইভাবে বদলে ফেলতে হবে বা বদলে ফেলাটা বাধ্যতামূলক, তার ছবিটাকে একেবারে সরিয়ে দিতে হবে,
এটার মধ্যে কতখানি যৌক্তিকতা রয়েছে। আমরা কিছুদিন আগে ইউটিউবে দেখলাম একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অভয়ার মা কাঁদছেন। যে নামের সঙ্গে ডিগ্রি বসাতে গিয়ে এত ত্যাগ শিকার, যে নামের আগে ডাক্তার দেখব বলে এত কষ্ট শিকার, সে নামটাই হারিয়ে যাবে। মেয়েকে অভয়া তিলোত্তমা কত কী বলে ডাকা হচ্ছে। দিল্লির নির্ভয়া কাণ্ডের নির্যাতিতাকেও দামিনী বা নির্ভয়া বলানি প্রশ্ন তুলেছিলেন মেয়েটির মা। নিজে একটি চ্যানেলে বলতে গিয়ে বারবার নিজের কন্যার ছদ্মনাম নয় প্রকৃত নামটাই বলে ফেলছিলেন, কিন্তু সেই সময়টা বিপ করে দেওয়া হচ্ছিল চ্যানেলটির পক্ষ থেকে। পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের নিগৃহীতা, যাকে দরদমে পোষায়নি বলে সাজানো অভিযোগ করছেন বলে কুৎসিত মন্তব্য করা হয়েছিল, তিনি পরিষ্কার বলেছিলেন, স্টপ কলিং মি পার্কস্ট্রিট রেপ ভিকটিম, আই এম সুজেট জর্ডন। অর্থাৎ আপত্তিটা নির্যাতিতা বা তার পরিবারের থাকে না, আপত্তি থাকে সমাজের, যে মনে করে ধর্ষণ হলে ঘৃণ্য অপরাধীর নয়, অপরাধের বলি হওয়া মেয়েটির লজ্জা, সেই পরিবারের কলঙ্ক। এমন কলঙ্ক যে তার ছবি ঝাপসা করিয়ে দিতে হবে, পারলে পৃথিবী থেকে সরিয়েই দিতে হবে। কিন্তু এর উৎস কোথায়? না আর্টিকেল 228A, যেটা বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার 72/1 ধারা। কি আছে এতে? Section 228A of Indian Penal Code makes it illegal to disclose the identity of a victim of certain offences. Section 376, Section 376A, 376AB, 376B, 376C, 376D, 376DA, 376DB and Section 376E সবকটাই কোনো না কোনো প্রকার ধর্ষণ বা যৌন নির্যাতন সংক্রান্ত। এইসব ক্ষেত্রে নির্যাতিতার নাম প্রকাশ করলে দ্য পানিশমেন্ট ফর ডিসক্লোজিং দ্য আইডেন্টিটি অফ এ ভিকটিম ইনক্লুডস আপ টু 2 years in prison and a fine. The offence is cognizable, bailable and non-compoundable, মানে এটিকে অপরাধ হিসাবে গণ্য করা পক্ষে মানে বোধগম্য অপরাধ। বেলেবল মানে তার জামিন পাওয়া যাবে, জামিন অযোগ্য নয়, কিন্তু নন কম্পাউন্ডেবল বা ওই সরি বলেই রেখা পাওয়া যাবে না, এটি একটি শর্ট অফ অমার্জনীয় অপরাধ। ইট ক্যান বি ট্রাইড বাই এনি ম্যাজিস্ট্রেট, যে কোনো বিচারক এটি বিচার করতে পারেন। আইনটি আনা হয়েছিল নির্যাতিতা ও তার পরিবারকে সামাজিক অপমান ও বঞ্চনা থেকে রক্ষা করার জন্য। আমাদের সমাজের যা মানসিকতা তার সঙ্গে সঙ্গতি রেখেই এই আইন। কিন্তু কোনো ভিকটিম বা পরিবার যদি অপমানিত বোধ না করে, আমরা তো এখানে দেখতে পাচ্ছি এই ডাক্তার মেয়েটির ক্ষেত্রে তাকে কিন্তু সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক চরিত্র হিসেবেই সবাই দেখছে। তাকে অভয়া বা তিলোত্তমা নামটাও কিন্তু দেওয়া হয়েছে তার মেরুদণ্ডী চরিত্রটিকে সম্মান জানিয়েই। তাহলে আমরা দেখি আইনে এরপরে কী আছে। বাট দেয়ার আর some exceptions to this section, including if the printing or publication is done by or with the authorization of the victim, যেমন সুজেট জর্ডন বলেছিলেন, if the victim is dead or minor or unsound mind and the printing or publication is done by or with the authorization of the victim's next of kin, যেমন অভয়ার মা প্রথম দিকে হয়তো বলতে চেয়েছিলেন, if the printing or publication is done by or under the order of the police officer making the investigation into the offence, যে ব্যতিক্রমে প্রাক্তন সিপি হয়তো পড়ছেন। এটা তো ডায়েরি লেখার সময় নামটা লিখতেই হবে অবভিয়াসলি, কিন্তু এখানে প্রিন্টিং ও পাবলিকেশন বলতে সম্ভবত পাবলিকলি প্রিন্ট মিডিয়া বা অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিকেশনের কথাই বলা হচ্ছে। সুতরাং নাম পরিচয় প্রকাশ করা কোনো মতেই চলবে না, এই যে ধারণা ছড়ানো হচ্ছে সেটা একেবারেই ভুল। এই ব্যতিক্রমগুলোর কথা একেবারেই চেপে যাওয়া হচ্ছে। নির্যাতিতার প্রতি সহানুভূতির ছলে টিপিক্যাল পিতৃতান্ত্রিক মনোভাব থেকেই এই অবস্থান। অথচ কর্মক্ষেত্রে যৌন নির্যাতন রুখতে বিশাখা গাইডলাইন প্রণীত হয় যে ঘটনার পরিপ্রেক্ষিতে, তা ভাঁওড়ি দেবী রেপ কেস নামে পরিচিত, যেখানে নিগৃহীতার নাম গোপন করা হয়নি। আমরা জানি আঙ্গনওয়াড়ি কর্মী ভাঁওড়ি দেবী নিজের গ্রামের চাইল্ড ম্যারেজ আটকানোর চেষ্টা করেছিলেন। সেই অপরাধে তাঁকে গ্রামের মুখিয়ার নির্দেশে বারবার গণধর্ষণ করা হয়েছিল। তিনি থানায় নালিশ করেছিলেন, কিন্তু কারো শাস্তি হয়নি। কিন্তু একটি আন্দোলনের জন্ম হয়,
1992 সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত মঞ্চ তৈরি হয়, যার নাম বিশাখা। একটি জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করা হয়, যার জেরে কর্মক্ষেত্রে লিঙ্গ হেনস্থা প্রতিরোধ সংক্রান্ত কিছু নির্দেশিকা বা গাইডলাইন নিয়ে আসে সরকার। ভাওয়ারী দেবী স্বনামেই সেই আন্দোলনে যুক্ত ছিলেন, আর পার্টিকুলারলি অপরাধ ঘটিত মামলাটিও তার নামেই পরিচিত। অথচ গ্রামাঞ্চলেই তো সোশ্যাল শেমিং বেশি হয়, যার কারণে এই প্রোটেকশন ভাওয়ারী দেবীদের ক্ষেত্রেই বেশি দরকার ছিল। নাকি আঙ্গনওয়াড়ি সামান্য কর্মী বলে তার মানসম্মানী ভাবার দরকার নেই? আসলে তা নয়। আসলে ধর্ষিতা নারী বেঁচে থাকলে স্বেচ্ছায় নিজের নাম ভুলতে, মুখ ঢাকতে চায় না। তাই লাগাতার অপরাধ রুখতে না পেরে এখন অকস্মাৎ প্রশাসন ও বিচার ব্যবস্থার বিবেক জেগে উঠেছে। অপরাধ যখন দমন করাই যাবে না বা করার ইচ্ছাই নেই, তখন তার বলিকে নেই করে দাও মুখ রক্ষার জন্য। তার পরিবারকেও তার নাম অবয়ব সব ভুলিয়ে দাও। আপন জনেদেরও মগজ ধুলাই করে দাও। ও নাম নিলে মেয়েকে অপমান করা হবে, তার আত্মা শান্তি পাবে না, পরিবারের নিরাপত্তা ও সম্মান নষ্ট হবে, বিচারাধীন বিষয় ইত্যাদি। ঘুরিয়ে বলা তাদের মেয়ে কলঙ্কিনী। কিন্তু আজীবন এই ছদ্মনাম ও মুখ লুকোনোর ফতোয়াই যে পরিবারের কাছে একটা ট্রমাটিক বোঝা, সেটা বোঝার মতো বোধবুদ্ধি, সংবেদনশীলতা পিতৃতন্ত্রে নেই। আপনারা অনেকে আনন্দবাজারে ওই প্রতিবেদনটি পড়েছেন, যেখানে অভয়ের মা ডক্টর অমুক লেখার নেমপ্লেট সর্বক্ষণ বাতি জ্বালিয়ে রাখেন, সেই নেমপ্লেটটিতে নেভাতে দেন না। সামনেটা ভোরবেলা ঝাঁট দিতে গিয়ে চোখের জল ফেলেন। তাদের মিষ্টি মেয়ের মিষ্টি নামখানা আঁকড়েই বাঁচতে চান তিনি, কিন্তু বিচারাধীন বিষয়ে নিয়ম নেই ইত্যাদির গেরোতে নিজের কন্যার নামটাও মুখে আনতে পারছেন না প্রকাশ্যে। কিন্তু আইনেই আছে, নামটা বলতে বাধা নেই যদি নিজেদের অভিমত লিখিত জানান। আমি কিন্তু আবার বলছি, আমার বোঝায় কোনো ভুল থাকলে কোনো আইনজীবী সংশোধন করে দিতে পারেন। ওদিকে অভয়াকাণ্ডে প্রাথমিক অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বিকৃতকাম সঞ্জয় রায়ের নাম, ছবি, ভিডিও ফুটেজ এসব নিয়ে কোনো পক্ষেরই কোনো সমস্যা নেই। রাক্ষসতুল্য ডাক্তার অধ্যাপক সন্দীপ ঘোষে বেড়াতেও নেই, টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলে বেড়াতেও নেই। বস্তুত থাকা উচিত নয়, কারণ ঘৃণ্য অপরাধীদের চিনে রাখাই ভালো। তবে হ্যাঁ, আমাদের দেশে অপরাধীর পরিচয় গোপন রাখা হয় যদি সে জুভেনাইল হয়। অপরাধী লজ্জায় মুখ দেখানোর অযোগ্য বলে নয় কিন্তু। যেমন নির্ভয়ার প্রধান নির্যাতক ও খুনি মোহাম্মদ আফরোজের নামটা অনেক পরে জানতে পেরেছিলাম। তাকে ছেড়ে দেওয়ার সময় নিরাপত্তাও ছিল অতুলনীয়। পোড়া দেশে মেয়েদের সুরক্ষার দরকার নেই, কিন্তু তার ধর্ষক খুনিদের জেড ক্যাটেগরির সুরক্ষা প্রাপ্য। ডাক্তারদের একজন উকিল মহেশ জেঠমালানি প্রশ্ন তোলেন, নির্যাতিতার নাম পাবলিকলি উচ্চারণ অপরাধে সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সন্দীপ ঘোষও 3 বার নাম উচ্চারণ করেছে। তার স্টুডেন্টের নাম তো প্রফেসর, সে তো যতই বদমাইশ হোক না কেন, তার তো স্টুডেন্ট, তার নামটা ফার্স্ট নেমই রাখতে অভ্যস্ত, সে নামটা উচ্চারণ করেই থাকতে পারে। তবে লোকটি যেহেতু এখন অলরেডি অ্যারেস্টেড এবং তার বিরুদ্ধে কেস সাজানো চলছে, তাই জন্য তার কথাটা এখন আর বলা হয়নি। কথাটা উঠেছে শুধু বিনীত গোয়েলের ক্ষেত্রে। আর কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে একটি মামলাও রুজু করা হয়েছে, যার শুনানি আজ 5ই অক্টোবর। আমি তার আপডেট নিইনি। এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি হবে না সেটা নিশ্চয়ই আর্টিকেল 228A তার যে এক্সেপশন, সেগুলোর কথা মাথায় রেখেই নিশ্চয়ই বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন। আমার তাকে ডিফেন্ড করার কোনো ইচ্ছা নেই, কিন্তু ভেবে দেখুন, সিপির উপস্থিতিতে তার অধস্তন প্রমাণ রিমুভাল, ট্যাম্পারিং, অল্টারিং সব কিছু করলো, তার জন্য নয়। মিডিয়ার সামনে সিপি নিজের একের পর এক মিথ্যে মিসলিডিং কথা বললেন, তার জন্য নয়। চার্জশিট দেওয়ার আগে একজন ধৃতকে তার পেশাগত পরিচয় গোপন করে ক্রিমিনাল অফ হায়েস্ট অর্ডার বলে দেখে দিলেন, তার জন্য নয়। প্রধান অপরাধীদের আড়াল করার জন্য নয়, তার বিরুদ্ধে নালিশ হয়েছে একটি সত্যিকারের নাম উচ্চারণ করার জন্য। দিস ইজ আওয়ার আইনি ব্যবস্থা বা বিচার ব্যবস্থা। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে আসা ফরমান জারি হলো দেখলাম সুপ্রিম কোর্টে, কারণ অভিযোগ অনুযায়ী আইপিডি, ওপিডি ইত্যাদি করছেন না বলে নাকি সাগর দত্ত মেডিকেল কলেজে এক রোগিনী বেড না পেয়ে, চিকিৎসা না পেয়ে মারা গেছে। ডাক্তার পক্ষ থেকে অভিযোগ সর্বৈব মিথ্যা বলে দাবি করা হলো। কিন্তু প্রশ্ন হলো, জাল ওষুধের যেখানে এতটা রমরমা, যেটা শুধু আরজি করেই নয়, সহজেই অনুমেয়, রাজ্যের হয়তো সবকটি হাসপাতালেই চলছে, সরকারি হাসপাতালে, সেই জাল ওষুধের চিকিৎসা করা রোগীদের কিছু একটা হয়ে গেলে দায়টা কি সরকারেরও নয়?
যার মেশিনারি ব্যবহার করেই এসব দুর্নীতি চলছে, এবং দুর্নীতি অভিযোগ তো যথেষ্ট উঠেছে, ইডি সেগুলো তদন্তও করছে। কিন্তু দেখলাম চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা দানে রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে মৃদু বিরক্তি প্রকাশ ছাড়া আর কোনো বক্তব্য নেই বিচারপতির। পুলিশের সামনেই সাগর দত্ত ন্যাশনাল মেডিকেল কলেজে যা তা কাণ্ড ঘটেছে, মেয়েদের ধরে মারধর করা হয়েছে, কথায় কথায় মহিলা ডাক্তার ও নার্সদের আর্জিকর করে দেওয়ার হুমকির অভিযোগ উঠছে। যার জেরে আমরা জানতে পেরেছি ব্যারাকপুরে একটা স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে, একটি ছেলে বোধহয় ক্লাস 4 না 5 পড়ে, তার সহপাঠিনী তাকে ডিস্টার্ব করতে, প্রোটেস্ট করাতে অভয়াকাণ্ড করে দেবো বলেছে। তো যে সমস্ত ঘটনাগুলো শোনা যাচ্ছে তাতে রাজ্য সরকারের ব্যর্থতা, সদিচ্ছার অভাব প্রমাণিত এবং সাগর দত্তে চলা তাণ্ডবের ভিডিও দ্বারা প্রত্যয়িত বা অ্যাটেস্টেড। কিন্তু কোর্ট শুধু বললেন 30শে অক্টোবরের মধ্যে সিসিটিভি সহ নিরাপত্তা সব ব্যবস্থা চালু করতে হবে, কিন্তু না করলে কী হবে সেটা কিছু বললেন না। অথচ জুনিয়র ডাক্তারদের শাসানো হলো কাজে না ফিরলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। মানে রাজ্য সরকার তার কথা না রাখতে পারলে বা ব্যবস্থা না নিলে কী করা হবে সে নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু ডাক্তাররা কাজে না যোগ দিলে পরে, কর্মবিরতি থেকে ফিরে না এলে পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অকুস্থলে 9 অগস্ট উপস্থিত থাকা ডাক্তাররা কেন এখনও কাজ করছে সেই প্রশ্নেরও কোনো জবাব নেই। ইন্দিরা জয়সিং বললেন যদি তাদেরকে সাসপেনশন বা টার্মিনেশন করা সম্ভব নয়, অ্যাটলিস্ট বাধ্যতামূলক বা কম্পালসারি লিভে পাঠানো হোক, কিন্তু সেই নিয়েও কোনো নির্দেশ দেওয়া হলো না। এগুলো আপনারা দেখেছেন, আমি শুধু পর্যবেক্ষণটা জানাচ্ছি। রাজ্য সরকার যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই হয়নি, তার প্রমাণ সাগর দত্ত ধুন্ধুমার কাণ্ড ও তার ভিডিও। এখন সময় মতো কাজ করতে না পারার হাজারটা যুক্তি দেখানো হয়, ডকুমেন্ট দ্বারা সাবস্ট্যান্সিয়েটও করা যায়, কিন্তু তা না করেই, মানে কাজগুলো কিছু না করেই করে দিয়েছি বলে বেড়ানোর মিথ্যাচারের কি কোনো শাস্তি নেই? এটা কেন কন্টেম্পট অফ কোর্ট নয়? সরাসরি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে আবার তাই নিয়ে মিথ্যাচার? আমি জানি না এটা আদালত অবমাননা হিসেবে ধরা হবে না কেন, আমি সাধারণ মানুষ প্রশ্ন করছি। সিবিআই 2 ভাগের রিপোর্ট দিল, একটা রেপ অ্যান্ড মার্ডার, দ্বিতীয়টি আর্থিক দুর্নীতি। কোর্ট সন্তুষ্ট। অথচ সেই দিনই শিয়ালদা কোর্টে জানা গেল সিবিআই ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত জেরাই করেনি। তাই ওই দুজনের সিবিআই কাস্টাডি পাওয়া গেল না, পাওয়া গেছে বিকল্পে জুডিশিয়াল কাস্টাডি, এবং সেটাও কোর্টেরই পরামর্শে আবেদন করায়। শিয়ালদা কোর্টে সন্দীপ ও অভিজিতের নার্কো টেস্টে অনুমতি নেওয়ার শুনানি ছিল 30 সেপ্টেম্বর, কিন্তু সেই অনুমতি পাবে কি করে যদি 15 দিন জেলে বন্দি রেখে জেরাই না করা হয়ে থাকে? যদিও এখন শুনছি জেরা করা হচ্ছে, কিন্তু এইসব তদন্তের পরিণতি মোটামুটি বোঝা যাচ্ছে। শেষ পর্যন্ত সব জলে যাবে, চার্জশিটও জমা পড়বে কিনা সন্দেহ, গেলেও অভিযোগ প্রমাণ করা যাবে কিনা যথেষ্ট সন্দেহ। আমরা শুধু শুনে যাচ্ছি অমুক আতমুকের ফোন কল থেকে পাওয়া যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য, অন্তত এমনটাই দাবি করেছে সিবিআই। শুনে শুনে না কান পচে গেছে, একদম পচে গেছে। কারণ এখনও বৃহত্তর ষড়যন্ত্র আছে কি না, ধর্ষণ হয়েছে কি না, এসব ক্ষতি দেখা হচ্ছে এবং সেখানেই তদন্ত আটকে আছে। ষড়যন্ত্র আছে কি না যদি এখনও নিশ্চিত না হয়ে থাকে তাহলে আর হওয়ার নয়, কিন্তু ধর্ষণ হয়েছে কি না এ নিয়েও অনিশ্চয়তা আছে, তখন একটা আইনি প্রশ্ন করতেই হয়। আবার বলছি যে আমি আইনজীবী নই, কিন্তু গত 16 বছর ধরে আমি জেন্ডার ইস্যুস নিয়ে গবেষণা করছি ব্যক্তিগত উদ্যোগে। তার পরিপ্রেক্ষিতে এই জেন্ডার ভায়োলেন্সের বিষয়গুলোরও একটু পড়াশোনা করতে হয়েছে। আর এখন সব ওপেন সোর্স, সবাই দেখে নিতে পারেন, আপনারা উইকিপিডিয়া ফলো করেও পেয়ে যাবেন যে নির্ভয়া কাণ্ডের পর ইন্ডিয়ান পেনাল কোড ধর্ষণকে রিডিফাইন করেছে, বর্তমান ন্যায় সংহিতাতেও সেটা আছে। তাতে সেটা আমি উদ্ধৃত করছি না, কারণ দ্যাট উইল বি ভেরি এম্বারাসিং ফর মি, সেটা আমি বলতে চাই না কথাগুলো। তাতে একটা জিনিস রয়েছে যে প্রপার অর অ্যাজ পার নর্ম পেনিট্রেশন ছাড়াও আরও একাধিক রকম নোংরামো ও যৌনাঙ্গে আঘাত করাকেও ধর্ষণের আওতায় আনা হয়েছে। কিন্তু ভিকটিমের প্রাইভেট পার্টসে আঘাত ও রক্তক্ষরণের ক্ষতচিহ্নের প্রমাণ পাওয়া সত্ত্বেও তদন্তকারী সংস্থা ধর্ষণ হয়েছিল কিনা বুঝতে পারছে না। ধরে নিচ্ছি প্রথম যে ময়নাতদন্ত রিপোর্ট সেখানে প্রাইভেট পার্টে মাথার ক্লাচ মেলার কথা ছিল না, কিন্তু যৌনাঙ্গ, মুখবিবর এবং দেহের অন্যান্য সর্বোচ্চ রক্তাক্ত ক্ষতের কথা তো ছিল। তারপরেও যথাস্থানে কার কি ওই পদার্থ পাওয়া গেছে, ডিএনএ ফিএনএ ইত্যাদি,
তাই নিয়ে মিডিয়া গরমাগরম গবেষণা করে চলেছে, এবং সেই গবেষণার লিড খুব সম্ভবত বোঝাই যাচ্ছে সিবিআই তরফ থেকে আসছে। একটি মেয়েকে কামড়ে খামচে খুঁচিয়ে হাড়গোড় ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়ার পরও ধর্ষণ হয়েছে কিনা তা নিয়ে কেউ নিশ্চিত হতে পারছে না। আমরা সাগর দত্ত কাণ্ডের পর ক্যামেরার সামনে মিডিয়ার সামনে এক ডাক্তারকে বলতে শুনেছি যে মেয়েদের মারধর করা হয়েছে, শ্লীলতাহানি তো অবশ্যই হয়েছে। অর্থাৎ মেয়েদের গায়ে যদি পুরুষরা হাত তোলে মারধর করে সেটা কিন্তু শ্লীলতাহানি তো বটেই, আর তার যদি প্রাইভেট পার্টসে ক্ষতচিহ্ন থাকে বা আঘাত করা হয়, অ্যাজ পার ডেফিনেশন অফ রেপ ইন আইপিসি অর ন্যায় সংহিতা, সেটা কিন্তু ধর্ষণের আওতাতেই পড়ে। অথচ এখানে তারা ধর্ষণের প্রমাণ খুঁজে পাচ্ছেন না। জানি না ময়নাতদন্তকারী ডাক্তারদের মোবাইলে একজন ব্যক্তিগতভাবে মোবাইলে তো তুলেছিলেন ছবিগুলো, সেগুলো পাওয়ার পরেও সিবিআই ধর্ষণ বা যৌন নির্যাতনের প্রমাণ পাবে কি না। 1 ঘন্টায় 42টি পক্ষ, 33টি বিষয়, 200-র বেশি উকিল, শুনানি যা হওয়ার তাই হয়েছে। আমার মতো অনেকেই হতাশ। কেউ কেউ তো বলছেন যে 2026 পর্যন্ত টানা হবে, মানে বিধানসভা ইলেকশন পর্যন্ত। এখন দিল্লিতে যারা সফল, রাজ্যের বেড়া তারা এত ঘোল খাচ্ছে কী করে, এত ক্যাজুয়াল? বলা বাহুল্য, রাজনৈতিক সেদিন তত্ত্বই যেন বারবার উঠে আসছে। রাজনৈতিক সদিচ্ছা অভাব তো বটেই, সদিচ্ছার অভাব, গাফিলতি, এসব শব্দ বললে খুব ভুল হয়, বলা উচিত পরিষ্কার বদিচ্ছা ও ষড়যন্ত্র। তারই প্রতিফলন যেন অভয়ার স্মরণে আরজি করে স্থাপিত ভাস্কর্যটিও, যদিও তা সরকার পক্ষের নয়, প্রধান প্রতিবাদীদের। আর তার হাতিয়ারও কিন্তু আর্টিকেল 228 বা 72/1। এই মূর্তি ভাস্কর্য হিসেবে কতটা সার্থক সেই বিচারে যাচ্ছি না, তাহলে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে মূর্তিটি অভয়ার নয় অপরাধ ও যন্ত্রণার প্রতীক মাত্র, এই যুক্তি মেনে নিয়েও বলতে হয় মূর্তির নিচে ক্যাপশনে লেখা আছে 9 আগস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে, পিজিটি হত্যার পরিপ্রেক্ষিতে, যেখানে অভয়ার স্মরণে কথাটা জল করছে। ফলে একটি মিষ্টি মেয়েকে চিরকাল এক বীভৎসতার প্রতিমূর্তি হিসেবে স্মরণ করবে মানুষ। যন্ত্রণার অভিব্যক্তি একটি মানবীর মুখেও বসানো যেত, এটা একটা দানবের মূর্তি হয়ে গেছে, যেটা মেয়েটির চরিত্রের সঙ্গে একেবারেই বেমানান। মাস্টারদা সূর্য সেন যে অকথ্য অত্যাচার ভোগ করে মারা গিয়েছিলেন, দাঁত উপড়ে নেওয়া হয়েছিল, নখ উপড়ে নেওয়া হয়েছিল, তাই বলে আমরা কি তার কাল্পনিক অত্যাচারিত নির্যাতনে বিকৃত হয়ে যাওয়া মূর্তিটা গড়েছি, নাকি তার প্রকৃত ছবিটাই দেখতে পাই? এখানে যা করা হয়েছে তার মানে দাঁড়ায় মেয়েদের সঙ্গে নোংরা অত্যাচার হলে তাই কুৎসিত বিকৃত করে চিরকালের জন্য আসল সুন্দর মুখটা ভুলিয়ে দিতে হবে। যেন ভাস্কর্যটি যারা ভাস্কর্যটি মেনে নিতে পারছেন না, বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তারা রীতিমতো বাচিক আক্রমণের শিকার, ব্যক্তি আক্রমণের শিকার, শিল্প বোঝে না, অযথা বিতর্ক করছে, ফুটেজ খেতে চাইছে ইত্যাদি। প্রশ্ন হলো, এমন প্রতীক নির্মাণ করব কেন যার জন্য বারবার ব্যাখ্যা দিতে হয় এটা অভয়ের প্রতিকৃতি নয়, যন্ত্রণা বীভৎসতার প্রতীক মাত্র, এটা নয় ওটা সেটা। এই সময় মানুষ কিন্তু মূর্তিটাকে ডাক্তার কন্যার সঙ্গেই রিলেট করছে, তার মিষ্টি মুখটা হারিয়ে যাবে কিছুদিন পরে, এই বিকট রূপটাই তার প্রতিনিধিত্ব করবে। এই সময়ে তো করছেই, পরবর্তীকালে আরও করবে। আর এখানেই তো পিতৃতন্ত্রের জয়, যে মনে করে ধর্ষিতারা মুখ দেখানোর যোগ্য নয়, তারা পরিবারের পক্ষে কলঙ্ক। যারা মূর্তিটি স্থাপনা করিয়েছে তারা সবাই তো তথাকথিত সাম্যবাদী, উদারপন্থী, প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, যারা আজাদির স্লোগান দেয়। এখন পিতৃতন্ত্রে সে আজাদির কথা বলে তারা তো পরোক্ষে সেখানেই শিলমোড় দিয়ে ফেলছে নাকি? একটু ভেবে দেখতে বলবো। তারা তো আমার ছোট ভাই, এমনকি ছেলের মতো বলতে পারি। আর ভাবছি সমাজকে প্রশ্ন করি, মেয়েটিকে আর কত অপমান করবে তুমি? তোমরা ওর নাম কেড়ে নিলে আইনের অর্ধসত্য ব্যাখ্যা দিয়ে, তোমরা ওর ছবি মুছে দিলে। এগুলো তো প্রমাণ লোপাটের মতো অস্তিত্ব লোপাট। সুন্দর ফুটফুটে একটি মেয়ের মুখের বদলে প্রতীকী দানবিক মূর্তিটাই চিরস্থায়ী হয়ে গেল। হে তো অস্তিত্ব বিকৃতির চাইতেও ভয়ঙ্কর, একদম অস্তিত্ব অল্টারেশন। প্রতীকী মূর্তি যন্ত্রণাকাতর অভিব্যক্তিত হলেও মূল চরিত্রের সঙ্গে চরিত্রগত সাদৃশ্য থাকতেই পারত, কিন্তু এটা কি হলো জানি না। মেয়ের বাবা মা কীভাবে নেবেন বা নিয়েছেন? তারা তো মেয়েকে অভয়া, তিলোত্তমা ইত্যাদি বলে ডাকারও পক্ষপাতী ছিলেন না প্রথম দিকে। মা তো কেঁদেছিলেন
যে নামটার সঙ্গে ডিগ্রি বসাতে গিয়ে এত পরিশ্রম, এত কষ্ট করা, সেই নামটাই হারিয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আইনের আংশিক ব্যাখ্যা দিয়ে সেই নামটা কেড়ে নেওয়ায় তাদেরই সম্মতি আদায় করা হয়েছে। এবার তারা এই বিকট মূর্তিকে নিজের কন্যার প্রতিভু বলে মেনে নিতে পারবেন তো? পেরেছেন তো? তার বাবাকে মূর্তি জড়িয়ে কাঁদতে দেখেছি অবশ্য আমরা। সেটা কী কষ্ট থেকে তা কিন্তু আমরা এখনও জানি না, কী অনুভূতি থেকে। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা ব্যাপারটা বিচারাধীন বলে এড়িয়ে গেছেন। মনে হলো মুখ বদলে প্রতীকে অবয়ব বসানোয় তাদের আপত্তি থাকলেও কিছু করার নেই। বিচার ব্যবস্থাও শুনছে না, প্রতিবাদীরাও শুনছে না।